দেখছেন এটিএন নিউজ। আজকের কাজী অ্যান্ড কাজীটি এর সৌজন্যে হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, সুস্থ জীবনযাপনের ফিজিওথেরাপি একটি অপরিহার্য চিকিৎসা পদ্ধতি। শুধু রোগ নিরাময়ে নয়, পুনর্বাসন, অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা ফিরিয়ে আনা এবং জীবনমান উন্নয়নে এর ভূমিকা কিন্তু অনস্বীকার্য, আমরা সবাই কম বেশি জানি। প্রতি বছর একদিনকে ফিজিওথেরাপি দিবস হিসেবে পালনের মাধ্যমে এই দিনের গুরুত্ব সমাজে আরও বেশি ছড়িয়ে দেওয়া হয়। এবং আজকের আলোচনায় আমরা জানব ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা, এর তাৎপর্য এবং কেন একটি বিশেষ দিনকে উৎসর্গ করা হয়েছে এই চিকিৎসা পদ্ধতিকে। আপনারা বুঝতেই পারছেন যে সুস্থতার জন্য ফিজিওথেরাপি কেন প্রয়োজন, তা নিয়ে আজকে আমাদের এই হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আমরা কথা বলবো। আজকে অতিথি হিসেবে আছেন এম ইয়াসিন আলী, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। আপনাকেও ধন্যবাদ। আমরা একদম শুরুতে আমাদের দর্শকদেরকে বলছিলাম যে ফিজিওথেরাপি কেন গুরুত্বপূর্ণ। আপনাকে যদি একদম প্রথমেই বলতে চাই যে এবারের ফিজিওথেরাপি দিবসের প্রতিপাদ্যটা কি এবং কেন এটা নির্ধারণ করা হয়েছে এবারে? অনেক ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে 8 সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। তো এই দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হলো সুস্থতার জন্য ফিজিওথেরাপি, যেটা আপনি বলেছেন। এর সাথে একটু যোগ করেছে যে বার্ধক্যে সুস্থতার জন্য ফিজিওথেরাপি এবং শারীরিক কার্যকলাপের ভূমিকা। জি, মানে আমরা এই প্রতিপাদ্যটা রাখার পিছনে যে কারণ সেটা একটু তুলে ধরবো। সেটা হলো যে ওয়ার্ল্ডে, শুধু বিশ্বে না, মানে বাংলাদেশে নয়, বহির্বিশ্বেও এখন সিনিয়র সিটিজেনের সংখ্যা বেড়ে যাচ্ছে। ইভেন আমাদের দেশে যদি আমরা দেখি যে আমাদের এখন গড় আয়ু 73 ইয়ার্স। আমরা যখন দেখি যে রিটায়ারমেন্টের বয়স হচ্ছে 59, সো এরপরে যখন এই 13-14 বছর সে পার করবে, এটা তো অ্যাভারেজ এজ। আমরা অনেক পেশেন্ট পাই 80, 85, ইভেন 90ও পাই। তো এই যে বাকি বছরগুলো যেন সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সে যেন অ্যাক্টিভ লাইফ লিড করতে পারে, সেই উদ্দেশ্যটাই সচেতনতা বৃদ্ধি করার জন্য এবং ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি বা ওয়ার্ল্ড ফিজিওথেরাপি এবার এই প্রতিপাদ্যটা নির্ধারণ করেছে যে ওয়ার্ল্ডে যত অ্যালার্মিং ইস্যুর মধ্যে এই সিনিয়র সিটিজেন একটা অ্যালার্মিং ইস্যু এখন। আপনি দেখেন যে ছোট যারা শিশু, তারা কিন্তু গ্র্যাজুয়ালি ডিপেন্ডেন্ট হয়ে ওঠে এবং তার যে মানে অ্যাক্টিভিটিস, সেটা কিন্তু মানুষের উপর ডিপেন্ডেন্সিটা থাকে না। কিন্তু একজন ওল্ডার সিটিজেন বা সিনিয়র সিটিজেন, যে নামেই বলি না কেন, সে কিন্তু আস্তে আস্তে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। এই যে যদি সে নিজে অ্যাক্টিভলি তার স্বাভাবিক কার্যক্রমগুলো করতে না পারে, তখন সে তার পরিবারের কাছে যেমন বার্ডেন হয়, নিজের কাছে সে সবচেয়ে ডিপ্রেসড হয়ে যায় এবং সোসাইটিতেও সে একটা বার্ডেন হয়ে দাঁড়ায়। তো এই জিনিসটা যেন না হয়, সেজন্য অ্যাক্টিভ থাকে, সুস্থ থাকতে পারে, সেই বিষয়টাকে তুলে ধরার জন্য মূলত এই প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, ফিজিওথেরাপি আসলে কি এবং এইটা যে চিকিৎসা বিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত, মানুষের মনে একটা কৌতূহল আছে, আপনার মাধ্যমে জানতে চাই। জি জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে ফিজিওথেরাপি একটা বেসিক মেডিকেল সায়েন্সেরই একটা অংশ, যেটাকে আমরা বলি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদে 3টা সাবজেক্ট আছে। একটা হলো MBBS, একটা হলো BDS যেটা ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, আমাদের হলো BPT ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, একই অনুষদের সাবজেক্ট। এই সাবজেক্টে একজন ফিজিওথেরাপি চিকিৎসক হতে হলে তাকে 5 বছরের একটা গ্র্যাজুয়েশন নিতে হয়। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে সরকারিভাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, সংক্ষেপে যেটা নিটোর বলা হয় বা পঙ্গু হসপিটাল নামে পরিচিত, ওইখানে এই সরকারি ইনস্টিটিউটটা পরিচালিত হয়। তো এরপরে যখন একটা ছেলে এই কোর্সটা কমপ্লিট করলো, ইন্টার্নশিপ কমপ্লিট করলো, সে বেসিক্যালি একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে পরিচিতি মানে পায়। আচ্ছা, খেলাধুলার দুর্ঘটনা কিংবা এই যে পক্ষাঘাতের পর রোগীদের সুস্থ হতে ফিজিওথেরাপি কতটা কার্যকর? হ্যাঁ, আপনি নিজেও জেনে থাকবেন যে স্পোর্টসে ফিজিওথেরাপি খুবই মানে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি একটা কয়েন ধরি, এই কয়েনের এপিট এবং ওপিট, সেক্ষেত্রে ফিজিওথেরাপি ওই কয়েনের একটা পিঠ পুরাটাই জুড়ে থাকে। আপনি দেখবেন যে স্পোর্টস ইনজুরি, স্পেশালি ক্রিকেট, ফুটবল, হঠাৎ করে একটা প্লেয়ার পড়ে গেল, আঘাত পেল, তার হ্যামস্ট্রিং বা কাপ মাসল স্টিফ হয়ে গেল, স্পোর্টস ফিজিও দৌড়ে চলে যায় মাঠে এবং সঙ্গে সঙ্গে তাকে একটা ম্যাজিক্যাল রিলিফ দিয়ে দেয়, সে আবার কিন্তু খেলতে চলে যায়। এই যে একটা ম্যাজিক ফিজিওথেরাপিস্টের কাছে আছে, এটা কিন্তু আসলেই আছে। আমরাও দেখতে পাই অনেক রোগী আছে যারা হঠাৎ করে তার ঘাড়টা, একটা টর্টিকোলিস বলি আমরা, ঘাড়টা হঠাৎ করে বাঁকা হয়ে গেছে, সে আর কোনোভাবেই মুভ করতে পারছে না। বাট আমাদের কাছে একটা জাদু আছে, আমরা ওইখানে যদি অ্যাপ্লাই করি, আমরা বলি ডিপ ট্রান্সভার্স ফিকশন মাসাজ, সাথে কিছু স্ট্রেসিং এক্সারসাইজ করলে উইদিন 3 to 5 মিনিট সে ভালো হয়ে যেতে পারে। ঠিক এরকম স্পোর্টসে অনেক ধরনের ইনজুরি হয়। আপনি জানেন যে ফুটবল খেলতে গেলে লিগামেন্ট ইনজুরি খুব কমন। যেমন আমরা কিক করতে গেলে আমাদের যে লিগামেন্টটা বেশি ক্ষতিগ্রস্ত হয়, আমরা বলি ACL বা এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট।
এবং অনেক সময় যেটা আমরা বেশি দেখতে পাই যে ওয়ার্ম আপ ছাড়া যারা খেলতে যায়, বিশেষ করে সিডেন্টারি খেলোয়াড় যারা, যেমন আমার আপনার মতো আমরা উইকেন্ডে আমরা একটু খেলতে গেলাম, কোনো ওয়ার্ম আপ নাই, হঠাৎ করে খেলতে যেয়ে আমরা কিন্তু লিগামেন্ট ইনজুরি বেশি আক্রান্ত হই। শিশুরা বা যারা একটু মানে ইয়াং অ্যাডাল্ট যারা অতটা বোঝে না, তাদের কিন্তু এই সমস্যাটা আমরা বেশি দেখতে পাই। তো এইসব ক্ষেত্রে আসলে যেমন ওষুধের ব্যবহারটা আপনি জানিয়ে থাকবেন যে ব্যথানাশক ওষুধ আসলে দীর্ঘমেয়াদী খেলে লিভার, কিডনি এগুলোর উপর একটা ব্যাপক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে। সেক্ষেত্রে যদি আমরা অল্টারনেটিভ ওয়েতে ফিজিওথেরাপির মাধ্যমে তার পেইনটাকে কমিয়ে নিয়ে আসতে পারি, ইনফ্লামেশনটাকে কমিয়ে নিয়ে আসতে পারি এবং তার মুভমেন্টটাকে রেস্টোর করতে পারি, তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যেতে পারি, যেটাকে আমরা রিহ্যাবিলিটেশন বলি। তো এইটা খুবই আসলে কার্যকরী একটা চিকিৎসা পদ্ধতি। ফিজিওথেরাপি কিন্তু শুধু আসলে ব্যথা কমানোর জন্য নয়, অনেক সময় দীর্ঘমেয়াদী শরীরের যে কার্যক্ষমতা সেটা ফিরিয়ে আনতেও ফিজিওথেরাপির প্রয়োজন হয়। সেটা আসলে কেমন? সেটা হলো যেমন দেখেন, এই যে সিনিয়র সিটিজেনদেরকে আজকে প্রতিপাদ্য বিষয় রাখা হয়েছে, যখন দেখা যাচ্ছে একটা 60 ঊর্ধ্ব বা 65 ঊর্ধ্ব একজন মানুষ, সে মনে করছে আমার আর কোনো অ্যাক্টিভিটিস নেই, আমি তো জীবনে যা করার সব করে ফেলেছি। এখন পরিবারেও সে কিছুটা অবহেলিত হয়ে যায় যখন সে আর্নিং মেম্বার না থাকে। আমরা বাস্তব প্রেক্ষাপটে সেটাই দেখতে পাই, সামাজিক কার্যক্রমে তার খুব বেশি অংশগ্রহণ থাকে না। সে আস্তে আস্তে সে লোনলি ফিল করে, বাসায় থাকতে শুরু করে। এই যে তার অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, গ্রাজুয়ালি তার মাসেল পাওয়ারগুলো কমে যায় এবং সে যত দুর্বল হতে থাকে তত সে শুয়ে থাকে, তত সে মুভমেন্ট কম করে। গ্রাজুয়ালি আস্তে আস্তে একসময় বেড রিটার্ন হয়ে যায়, সে আপ টু ডেথ। তো আমরা সেই জায়গাটাকে, তার সারা শরীরের যে মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে, তার বোনসগুলো উইক হয়ে যাচ্ছে, আলটিমেটলি অস্টিওপোরোসিস ডেভেলপ হচ্ছে, ব্লাড সার্কুলেশন কম হয়। এবং যদি দেখা যায় তার কিছু কোমরবিডিটি থাকে, যেমন দেখবেন যে তার উচ্চ রক্তচাপ আছে, তার ডায়াবেটিস আছে, কিডনি ডিজিজ আছে, যখন সে আর ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, হাঁটাচলা করতে পারছে না, সো ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে এর সাথে কিডনি এবং প্রেশার খুব রিলেটেড, তখন গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে সে অনেক রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাই আমরা চেষ্টা করছি যে রোগীকে কিভাবে অ্যাক্টিভ রাখা যায়। সেই অ্যাক্টিভ রাখতে গেলে হতে পারে ওই বয়সে তার কিছু আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, তার একটু হাঁটু ব্যথা থাকতে পারে, তার একটু কোমর ব্যথা থাকতে পারে, বা তার একটু ঘাড় ব্যথা থাকতে পারে, বা অনেক সময় দেখা যায় স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস হতে পারে। এই জিনিসগুলোকে যদি আমরা মিনিমাইজ করে নিয়ে আসতে পারি ফিজিওথেরাপির মাধ্যমে, তাহলে কিন্তু সে অ্যাক্টিভ লাইফ লিড করতে পারবে। আচ্ছা, ফিজিওথেরাপি নিয়ে আমরা আরো কিছু জানবো আপনার কাছ থেকে। তবে তার আগে দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টে আজকে আয়োজনে ছোট একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের কাজী অ্যান্ড কাজীটি এর সৌজন্যে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। এবং আজকে আমরা সুস্থতার জন্য ফিজিওথেরাপি নিয়ে কথা বলছিলাম। আমাদের আজকের অতিথি ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট এম ইয়াসিন আলীর সাথে। আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। বিরতিতে যাবার আগ মুহূর্তে আমরা দীর্ঘমেয়াদী শরীরের কার্যক্ষমতা কিভাবে ফিরিয়ে আনে ফিজিওথেরাপি, সে বিষয়ে কথা বলছিলাম। এই অংশে আপনার কাছ থেকে জানতে চাই একদম শুরুতে যে বাংলাদেশে ফিজিওথেরাপির বর্তমান সেবার অবস্থা কেমন এবং পর্যাপ্ত জনবল এবং অবকাঠামো কি আছে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবতারণা করেছেন। আসলে বাংলাদেশে প্রথম যে ফিজিওথেরাপি কোর্সটা চালু হয় 1972 সালে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, 2টা ব্যাচ রান করার পরে 75 সালে এই কোর্সটা বন্ধ হয়ে যায়। এবং বন্ধ হওয়ার পরে 1992 সালে 17 বছর পরে এই কোর্সটা আবার পুনরায় চালু করা হয়। এই যে মাঝখানে 17 বছরের গ্যাপ, যে কারণে ফিজিওথেরাপিস্ট খুব অপ্রতুল। তারপরেও বলবো এখন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টের সংখ্যা 6000-এর মতো। কিন্তু সবচেয়ে দুঃখজনক যে বিষয় সেটা হলো যে এদের কোনো পদায়ন নেই। এই গ্র্যাজুয়েট যে ফিজিওথেরাপি চিকিৎসকরা বের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেডিসিন অনুষদ থেকে পাশ করে, তাদের কোথাও কোনো চাকরির ব্যবস্থা নেই। সরকারি হসপিটালগুলোতে কোনো পোস্ট নেই। ইভেন সরকারি যে নিটোর যেটা আমরা বলছি, যেখানে ইনস্টিটিউট আছে, সেখানে 11টা পোস্ট আছে, সেই পোস্টেও নিয়োগ নাই। সো যার ফলে যারা পড়াশোনা করছে তারাও কিন্তু সঠিক মানে শিক্ষাটা পাচ্ছে না, সেখানে তাদের শিক্ষক নাই। যারা শিক্ষক হিসেবে কাজ করছে তারাও হচ্ছে অনারারি টিচার, মানে তারা স্বেচ্ছায় সেই শ্রমটা দিচ্ছে। একজন মানুষ যদি তার পেটে ক্ষুধা থাকে, সে কিভাবে ভালো সার্ভিস দিবে? তো এই সব ক্ষেত্রে একটু জটিলতা আছে। আমরা বলবো যে নিশ্চয়ই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এই বিষয়গুলো দেখবে, এবং যদি জেলা হসপিটালে, উপজেলা হসপিটালগুলোতে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট চালু হয়, তাহলে দেশের আপামর জনসাধারণ সেই চিকিৎসাটার সুবিধা পাবে। কিন্তু এখন দেখেন প্রাইভেটভাবে একজন মানুষের পকেট মানি এক্সপেন্স করে
কয়জন ঢাকাতে এসে ট্রিটমেন্ট নিতে পারে বা কয়জন আপনার বেসরকারিভাবে সেবা নিতে পারে। আরেকটা বিষয় হলো এই ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। কারো 7 দিন, 10 দিন, 14 দিন, 21 দিন, কারো বা 2 মাস, 6 মাস পর্যন্ত নেওয়া লাগতে পারে। যেমন স্ট্রোক করে একজন প্যারালাইজড হয়ে গেল, ওই ব্যক্তি যদি ওই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হয়, তাহলে পরিবারটা কিন্তু সে যদি অ্যাক্টিভ না হতে পারে, তার মানে পরিবারটাই পঙ্গু হয়ে যাবে। সে নিজে অ্যাজ ওয়েল এজ যেমন পঙ্গু হলো, পরিবার পঙ্গু হলো, সমাজে আমাদের একটা বার্ডেন তৈরি হলো। কিন্তু আমরা যদি প্রপারলি এই রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপিটা দিতে পারি শুরু থেকে, তাহলে আমরা দেখতে পাই আমাদের অভিজ্ঞতা থেকে মোর দেন 90% রোগী তার কাজে ফিরে যেতে পারে। কিন্তু এখানে যে জটিলতাটা আমরা দেখতে পাই যে বিশেষ করে গ্রাম অঞ্চলে অ্যাওয়ারনেস না থাকায় তারা এই চিকিৎসার অধীনে আসতে চায় না। তারা বলে যে এটা ঝাড়ফুঁক করে, কবিরাজের কাছে যায়, যে এটা বিভিন্ন রকম সমাজে স্টিগমা বা আমরা মিথ বলি, এগুলো রয়েছে গ্রামাঞ্চলে আসলে খুব বেশি, যার কারণে তারা যখন আমাদের কাছে আসে 2 বছর 2.5 বছর পরে তাদের আসলে মাংসপেশিগুলো, নার্ভগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, একটা ডিফর্মিটি ক্রিয়েট করে, তখন ওইখান থেকে খুব বেশি ভালো করার সুযোগ থাকে না। কিন্তু যদি আমরা বলি স্ট্রোক পরবর্তী 90 দিন আমরা গোল্ডেন আওয়ার বলে বিবেচিত করি, এই সময়টা যদি সে সঠিকভাবে ফিজিওথেরাপি এবং পুনর্বাসন সেবা পায়, যদি ইসকেমিক স্ট্রোক হয়, তাহলে 90% রোগী কিন্তু তার কাজে ফিরে যেতে পারে। এই জায়গাটায় অ্যাওয়ারনেস বিল্ড আপ করা এবং গভর্নমেন্টের আমরা অনুরোধ করব যে প্রত্যেক জেলা, উপজেলা, ইভেন টারশিয়ারি লেভেলে সব জায়গায় যদি ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট থাকে, সাধারণ মানুষ এই চিকিৎসা থেকে সুবিধা পাবে। অবশ্যই আপনি যে কথাটা বলছিলেন অ্যাওয়ারনেস, আসলে সেটা সুস্থতার ক্ষেত্রেই হোক বা অসুস্থতা বা চিকিৎসার ক্ষেত্রে হোক, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। সাধারণ মানুষ আসলে ফিজিওথেরাপির গুরুত্ব সম্পর্কে জানাতে মিডিয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বটা কেমন? নিশ্চয়ই এটা একটা মানে ভাইটাল রোল প্লে করে মিডিয়ায়, কারণ আমরা দেখেন এখন মিডিয়ার যুগ বলি আমরা, কারণ কি মিডিয়ার মাধ্যমে আমরা অনেক তথ্য পাই। সো মিডিয়ার ভূমিকার অনস্বীকার্য, তবে এখানে গভর্নমেন্ট লেভেলে ইনিশিয়েটিভ দরকার। যেমন যারা এই স্টেক হোল্ডার আমরা বলবো, যে যখন দেখেন একজন মানুষের ডেন্টাল একটা ডিপার্টমেন্ট আছে, তাদের শুধু কিন্তু দাঁত নিয়েই কাজ, সো তাদের কিন্তু সব জায়গায় পদায়ন আছে। আমরা মানে ওদেরকে মানে দরকার না এটা বলছি না, বাট ফিজিওথেরাপিটা আমাদের বেশ কিছু সাবজেক্টের সাথে রিলেটেড। আপনি জেনে থাকবেন অর্থোপেডিক্স, নিউরোলজি, ফিজিক্যাল মেডিসিন, রিউমাটোলজি এবং নিউরোসার্জারি, এগুলোর সাথে তো খুব ওতপ্রোতভাবে জড়িত। আর আজকে যে টপিকস নিয়ে কথা বলছি, জেরিয়াট্রিক্স, যেমন শিশুদেরকে আমরা বলি পেডিয়াট্রিক্স এবং বয়স্কদের বলে আমরা জেরিয়াট্রিক্স ডিপার্টমেন্ট। এই পেডিয়াট্রিক্স, জেরিয়াট্রিক্স সব জায়গায় ফিজিওথেরাপি একটা রোল রয়েছে। সো সেই ডিপার্টমেন্টকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি, ওভারঅল আমাদের স্বাস্থ্য খাতে আমরা দুর্বল হয়ে যাচ্ছি। আমরা তাকে পূর্ণাঙ্গ সেবা দিতে পারছি না, রোগীটা আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করছে। সো সে সমাজের জন্য বার্ডেন হচ্ছে, দেশের জন্য অর্থনৈতিক একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই জায়গাটাই যদি আমরা প্রত্যেকটা সাবজেক্টে যেখানে ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা যদি ফিজিওথেরাপিকে এগিয়ে নিতে না পারি, তাহলে বরং আমরাই পিছিয়ে পড়ব। উন্নত দেশের দিকে যদি আপনি তাকান, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সেখানে কিন্তু ফার্স্ট ক্যাটাগরি প্রফেশনাল হিসেবে তারা কাজ করছে। এবং আপনি জেনে খুশি হবেন যে সেখানে মানুষ পেইন কিলার বা ব্যথানাশক ওষুধকে অ্যাভয়েড করে তারা চায় কীভাবে ফিজিওথেরাপির মাধ্যমে আমি সুস্থ থাকতে পারি। আর আপনি যেমনটি বলেছেন, রোগ হলেই শুধু ফিজিওথেরাপিস্টের কাছে নয়, রোগ থেকে প্রিভেনশনের জন্য তারা ফিজিওথেরাপিস্টের কাছে যায়, যে আমি কিভাবে নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে পারি। অবশ্যই আমরা যদি ভবিষ্যতের কথা বলতে চাই আপনার কাছে, ভবিষ্যতে বাংলাদেশে ফিজিওথেরাপি যে সেবাটা, এই সেবাকে উন্নত করার জন্য আর কি কি পদক্ষেপ আসলে নেওয়া প্রয়োজন বলে আপনার মনে হয়? থ্যাংক ইউ। আসলে গভর্নমেন্টের তো ইনিশিয়েটিভ দরকারই, আরও কিছু জিনিস দরকার, যে প্রাইভেট অর্গানাইজেশন বা আমরা বলি প্রাইভেট গভর্নমেন্ট পার্টনারশিপে কিছু প্রোগ্রাম করা যেতে পারে। এখন দেশে এবং বিদেশে প্রচুর ফিজিওথেরাপিস্টের চাহিদা রয়েছে। আপনি একটা গবেষণায় দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রায় 2 কোটি বা তার অধিক সংখ্যক মানুষ বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার, তারা বিভিন্ন শারীরিক, মানসিক বা বিভিন্ন ডিসএবিলিটি নিয়ে ভুগছে, এবং সেটা যদি আমরা ধরে নিই আগামী 2040 সালে সেটা 4 কোটি ছাড়িয়ে যাবে। এই মানুষগুলোকে যদি আপনি অ্যাক্টিভ রাখতে চান, সচল রাখতে চান, আমাদের নর্মাল লাইফ লিড করাতে চান, তাহলে ফিজিওথেরাপি লাগবে। এখন সেই জায়গায় যারা সার্ভিসটা দিবে, তাদের যদি পদায়ন না থাকে, তাদেরকে যদি সঠিকভাবে গড়ে তোলা না হয়, তাহলে কিন্তু আমরা এই জায়গায় পিছিয়ে পড়ব। আমাদের বাইরে থেকে এই ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিতে হবে। যেটা আপনি জানবেন যে ক্রিকেট টিম আছে, সেখানে একজন ফিজিও যদি বাইরে থেকে এসে কাজ করে, তার যে স্যালারি স্ট্রাকচার হয় বাংলাদেশের যদি হয়, হিউজ ডিফারেন্স। আমরা সেই জায়গায় আমাদের নিজেদের সার্ভিসটাকে মিটিয়ে আমরা কিন্তু বহির্বিশ্ব ফিজিওথেরাপিস্টদেরকে বাইরে পাঠাতে পারবো, যারা আমাদের রেমিটেন্স দিয়ে আমাদেরকে দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একবারে শেষ পর্যায়ে জানতে চাই যে ফিজিওথেরাপি কি কেবল রোগীদের জন্য, নাকি সুস্থ এবং যারা এখনো পর্যন্ত কোনো রোগে আক্রান্ত হননি তারাও প্রতিরোধমূলক ভাবে সুবিধা নিতে পারেন? কি নিশ্চয় নিতে পারে। আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর,
কিন্তু সবচেয়ে যেটা সমস্যা আমরা এটা মানি না, আমরা বারবার বলি। যেমন দেখেন আমরা যারা ডেস্ক জব করি, দীর্ঘক্ষণ বসে কাজ করি, দাঁড়িয়ে কাজ করি, আমাদের নিয়ম হলো আধা ঘন্টা পর পর একটু আমরা ব্রেক নেওয়া, আমরা হাঁটাহাঁটি করা, কিছু সিম্পল এক্সারসাইজ করা। এটা করলে আমার ঘাড় ব্যথা কোমর ব্যথা আমি প্রতিরোধ করতে পারবো, বাট আমরা সেটা করি না বা জানি না বা মানি না। সো এই জায়গায় ফিজিওথেরাপির একটা বিরাট রোল রয়েছে ফিজিক্যাল ফিটনেসটাকে স্বাভাবিকভাবে ধরে রাখার জন্য। প্রত্যেকটা প্রফেশনাল, প্রত্যেকটা জিরো থেকে বয়স্ক থেকে আপনি একেবারে শিশু পর্যন্ত সবাই যদি একটু আগে থেকে তার ফিজিক্যাল ফিটনেসটা ঠিক রাখতে পারে, তাহলে কিন্তু সে অনেক রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। আজকে ফিজিওথেরাপি দিবস, আমাদের দর্শকদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? আচ্ছা, দর্শকদের জন্য যেটা বলবো যে এই ফিজিওথেরাপি দিবসের পালন করার উদ্দেশ্যই হলো আপনাদেরকে সচেতন করা। আপনারা কখন ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, কে ফিজিওথেরাপিস্ট, এবং অনেক যত্রতত্র মোড়ে মোড়ে ফিজিওথেরাপি সেন্টার গড়ে উঠেছে, সবগুলাই কিন্তু প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্ট নাই। সো সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা যেন প্রতারিত না হয়, অপচিকিৎসার শিকার না হয়, সেগুলো খেয়াল রাখতে হবে, যাতে আমরা আমাদের প্রপার সার্ভিসটা পেয়ে ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে একটা সঠিক ধারণা পোষণ করতে পারি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম সুস্থতার জন্য ফিজিওথেরাপি, এবং আমাদের আজকের অতিথি যিনি ছিলেন তার পরামর্শগুলো নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে। আজকে এই পর্যন্ত হ্যাপেনিং পয়েন্ট। অন্য কোনো দিন নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত আপনারা এটি নিউজের সঙ্গে থাকবেন, কাজী এন্ড কাজী টির সঙ্গে থাকবেন।